ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার শিখব। ইউজ অফ ইন্ট্রোডাক্টরি দেয়ার। এক্ষেত্রে দেয়ার বাক্যের শুরুতে বসে এবং দেয়ার কোনো অর্থ প্রকাশ করে না, শুধুমাত্র বাক্য গঠনের কাজেই এর ব্যবহার হয়। চলো আলোচনার মাধ্যমে আমরা দেখি যে কিভাবে এই ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার হয়। ইউজ অফ ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার। পয়েন্ট ওয়ান, কোনো জায়গায় কিছু অবস্থান করছে এরূপ নির্দেশ করতে দেয়ার দিয়ে বাক্য শুরু করতে হয়। এক্ষেত্রে দেয়ার কোনো অর্থ প্রকাশ করে না, আর দেয়ারের পর কাল অনুযায়ী, টেন্স অনুযায়ী ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল বি ইত্যাদির ব্যবহার হয়। আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করছি। টেবিলের উপর কিছু বই আছে, কোনো জায়গায় কিছু অবস্থান করছে, অতএব আমরা দেয়ারের ব্যবহার করব। দেয়ার আর সাম বুকস অন দ্য টেবিল। এখানটায় দেয়ার মানে সেখানে, সেই অর্থ কিন্তু কোথাও প্রকাশ পায়নি। যদি বলতাম সেখানে কিছু বই আছে, তবে আমাকে দ্বিতীয়বার দেয়ারের ব্যবহার করতে হতো। যেমন সেখানে কিছু বই আছে, দেয়ার আর সাম বুকস দেয়ার। অতএব আমরা দেখলাম বাক্য শুরু করার জন্য কোনো জায়গায় কিছু অবস্থান করছে সেটা নির্দেশ করতে আমরা এই দেয়ারের ব্যবহার করছি, কিন্তু এই দেয়ার কোনো অর্থ প্রকাশ করছে না। এক্সাম্পল 2, আমার ব্যাগে একটি কলম আছে। কোনো জায়গায় কিছু আছে সেটা নির্দেশ করছে। দেয়ার ইজ এ পেন ইন মাই ব্যাগ। অর, বা আমরা এভাবে বলতে পারি আই হ্যাভ এ পেন ইন মাই ব্যাগ, কিন্তু এটা দেয়ারের ব্যবহার দিয়ে হলো না, অন্যভাবে বক্তব্যটা প্রকাশ হলো ইংরেজিতে। তো আমরা হ্যাভ হ্যাজের ব্যবহার যখন শিখব, এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। এখন আমরা শুধুমাত্র দেয়ারের ব্যবহারটাই দেখছি। কোনো জায়গায় কিছু অবস্থান করছে, অর্থাৎ আমার ব্যাগের মধ্যে একটি কলম অবস্থান করছে, তো আমরা দেয়ার দিয়ে বাক্যটিকে শুরু করলাম। পয়েন্ট 2, উপযুক্ত কর্তা মানে সাবজেক্ট এর প্রয়োজনে কখনো কখনো দেয়ার দিয়ে বাক্য শুরু করতে হয়। উপরের নিয়মটা একই কারণেই দেয়ারের ব্যবহার হয়েছিল, কারণ উপযুক্ত কর্তার অভাবে কোনো জায়গায় অবস্থান করতে আমরা দেয়ার ব্যবহার করেছিলাম। এক্ষেত্রে সঠিক সাবজেক্ট না পাওয়ার জন্য আমরা দেয়ারের ব্যবহার করব। এক্সাম্পল, ওই একটি বালক দাঁড়িয়ে, ধরো এই ধরনের বাক্য রয়েছে। এ বয় ইজ স্ট্যান্ডিং দেয়ার, এই জাতীয় বলা যায়, কিন্তু এক্স্যাক্ট হয় না, সঠিক হয় না। তো কিভাবে বলবো? দেয়ার স্ট্যান্ডস এ বয়। এখানে দেয়ার কোনো অর্থ প্রকাশ সেইভাবে করছে না। একটি বাড়ি ছিল। সেকেন্ড এক্সাম্পল, দেয়ার ওয়াজ এ হাউস। বা এভাবেও বলতে পারি একটি বাড়ি দাঁড়িয়ে ছিল, এই অর্থে দেয়ার স্টুড এ হাউস। দুটো বাক্যই কিন্তু ব্যবহার করা যায়। তো এখানটা দেখছি এই দুটো দেয়ারই কোনো অর্থ প্রকাশ করছে না। 3 নম্বর এক্সাম্পল, প্রচুর দর্শক হবে। দেয়ার উইল বি মেনি স্পেকটেটার্স। তিনটি ক্ষেত্রে দেখলাম কোনো জায়গায় অবস্থান করার কথা সোজাসুজি বলা না হলেও শুধুমাত্র বাক্যের শুরুতে উপযুক্ত সাবজেক্টের অভাবে আমরা এই দেয়ারের ব্যবহার করলাম। তো কেন দেয়ারের ব্যবহার করছি সেটা বুঝতে পারলাম। কোনো জায়গায় কিছু অবস্থান করছে নির্দেশ করতে আমরা দেয়ারের ব্যবহার করছি। উপযুক্ত সাবজেক্টের অভাবে কোন ক্ষেত্রে দেয়ারের ব্যবহার হয় সেটাও আমরা দেখলাম। এবার আসছি এই ধরনের বাক্যকে পয়েন্ট 3, নেগেটিভ করতে হলে, নেগেটিভ হচ্ছে না বোধক, করতে হলে আমরা কি করব? একেবারে নেই বোঝাতে ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বির পর নো বসে। এখানে নো শব্দটি কিন্তু অ্যাডজেক্টিভ, অর্থাৎ কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে। বা নট এনি, এটার ব্যবহারও হতে পারে। অর্থাৎ আমরা দেখলাম নো এবং নট এনি এই দুটোর অর্থ হচ্ছে একেবারে নেই নির্দেশ করছে। তো যদি নটের ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে শ্যাল বি উইল বির পর বসবে না, শ্যাল বি উইল বির মাঝখানে আমাদের এই নটের ব্যবহার হবে। যদিও দেয়ারের সাথে শ্যাল বির ব্যবহার
নেই বললেই চলে। জোর দিয়ে বলতে গেলে কিছু তখন শ্যাল বি হয়, এক্ষেত্রে দেয়ারের সাথে শ্যাল বি হবে না, কারণ আমরা সাধারণ নিয়মে জানি শ্যাল শুধুমাত্র আই এবং উই এর সাথে বসে, অন্যান্য ক্ষেত্রে জোর দিয়ে বলতে গেলে শ্যালের ব্যবহার হয়। যাই হোক, এটাকে নেগেটিভ করতে গেলে যদি নট দিয়ে করি তবে শ্যাল নট বি, উইল নট বি, কিন্তু যদি নো দিয়ে করি তবে শ্যাল বা উইলের শ্যাল বি বা উইল বির পর নো বসানো যেতে পারে। আচ্ছা, নট অ্যাডভার্ব রূপে ব্যবহার হয়। অ্যাডভার্ব কথার অর্থ যে শব্দ ভার্বের দোষগুণ প্রকাশ করে, অ্যাডজেক্টিভের দোষগুণ প্রকাশ করে, বা অ্যাডভার্ব নিজেরও দোষগুণ প্রকাশ করে। এটা নিয়ে পরে আলোচনা করব। আচ্ছা, এবার দেখলাম একেবারে নেই বোঝাতে আমরা নো এর ব্যবহার করলাম বা নট এনির ব্যবহার করলাম, আর বেশি নেই বোঝাতে নট এর পর মেনি, মোর, মাচ এটসেট্রা এইগুলো বসে, মানে নট মেনি, নট মোর, নট মাচ এগুলো বসে। একেবারে নেই বোঝাতে নটের সাথে নট এ এর পর সিঙ্গেল, ড্রপ ইত্যাদিও বসতে পারে। আমরা উদাহরণ দিয়ে এই জিনিসগুলো বুঝতে পারি। প্রথমে একবার বললাম একেবারে নেই বোঝাতে নো বসে, নট এনি বসে, শেষে আবার বললাম একেবারে নেই বোঝাতে নট এ সিঙ্গেল, নট এ ড্রপ এই জাতীয় বাক্যের ব্যবহার আমরাও করতে পারি। এবার আমরা উদাহরণের মাধ্যমে এই যে নেগেটিভের ধরনগুলো সেগুলোকে আমরা পরিষ্কার করছি। ব্যাগে কোনো বই নেই, এটা হচ্ছে একেবারে কোনো বই নেই। এরকম নির্দেশ করতে আমরা কিভাবে আমরা সেন্টেন্সগুলো লিখব? দেয়ার ইজ নো বুক ইন দ্য ব্যাগ, দেয়ার ইজ নো বুক ইন দ্য ব্যাগ, তো এখানে নো এর ব্যবহার হলো। এই কথাটাকে এইভাবে লিখতে পারি, দেয়ার ইজ নট এনি বুক ইন দ্য ব্যাগ, তো বুঝতে পারলাম যে নট এনির ব্যবহার হলো। শেষে যেটা বলেছিলাম পয়েন্টে, দেয়ার ইজ নট এ সিঙ্গেল বুক ইন দ্য ব্যাগ, এই অর্থে একেবারে নেই না বোঝালেও একটিও নেই বোঝায়। তো আমরা বুঝতে পারলাম যে নেগেটিভ করতে গেলে নো দিয়ে, নট দিয়ে, নট এ সিঙ্গেল, নট এ ড্রপ ইত্যাদি দিয়ে এইভাবে আমরা করতে পারবো। তোমরা আরও অনেক সেন্টেন্স তৈরি করো এবং সেগুলোকে দেখো যে কিভাবে একেবারে নেই বোঝাতে আমরা এই ইন্ট্রোডাক্টরি দেয়ারের সাথে ব্যবহার করতে পারি। এবার এক্সাম্পল 2, ব্যাগে বেশি বই নেই। একেবারে নেই ছিল, এবার হচ্ছে বেশি নেই। নেই এটাও নেগেটিভ সেন্টেন্স, কিন্তু বেশি নেই এই অর্থে, দেয়ার আর নট মেনি বুকস ইন দ্য ব্যাগ। তো বই আছে বলে মেনি, যদি এটা জল হতো, গ্লাসে বেশি জল নেই, দেয়ার ইজ নট মাচ ওয়াটার ইন দ্য গ্লাস, তো তখন এটা ম্যানির জায়গায় মাছ হয়ে যেত। ম্যানি হচ্ছে কাউন্টেবল নাউনের সাথে বসে, আর মাছ বসে আনকাউন্টেবল নাউনের সাথে। 3 নম্বর এক্সাম্পলটা একটু দেখি। এটা একটু ফিউচার টেন্স ব্যবহার করে এটা লেখা হয়েছে। গ্লাসে একটুও জল থাকবে না, হয়তো গ্লাসে কোনো সমস্যা রয়েছে, গ্লাসে থাকবে না জল। দেয়ার উইল বি নো ওয়াটার ইন দ্য গ্লাস, এই যে নো এর ব্যবহার এইভাবে করা যাবে একেবারে নেই বোঝাতে। অথবা দেয়ার উইল নট বি এনি ওয়াটার ইন দ্য গ্লাস, মানে গ্লাসে একটুও জল থাকবে না। আর শেষে যেটা বলেছিলাম নট এর ব্যবহার দিয়ে, দেয়ার উইল নট বি এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার ইন দ্য গ্লাস, এক ফোঁটাও জল থাকবে না। তো উপরের দুটো বাক্যের অর্থ একই, শেষের বাক্যের অর্থটা একটু ভিন্ন, কিন্তু সেন্সটা একই রকম। তো আমরা বুঝতে পারলাম যে দেয়ার দিয়ে বাক্য শুরু করলে তারপর নো বা নট কিভাবে ব্যবহার করতে হয়। 4 নম্বর এক্সাম্পল, মাঠে বেশি বালক নেই। প্রথমে ছিল একেবারে নেই, এবার হচ্ছে বেশি বালক নেই। তো বেশি এটা হচ্ছে কাউন্টেবল নাউন, অতএব আমরা ম্যানির ব্যবহার করব। দেয়ার আর নট মেনি বয়েজ ইন দ্য ফিল্ড, যদি আনকাউন্টেবল হতো তখন আমরা মাছের ব্যবহার করতাম। যদি বলি মাঠে কিছু ছেলে আছে, দেয়ার আর সাম বয়েজ ইন দ্য ফিল্ড, তো এভাবে নিজেরা কিছু সেন্টেন্স তৈরি করে সেগুলোকে ট্রান্সলেট করার চেষ্টা করো। এখানে বেশি উদাহরণ দিতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে, তো সেই অর্থে বেশি উদাহরণের মাধ্যমে দেখাতে পারছি না। এবার আসছি পয়েন্ট 4-এ, এই ধরনের বাক্যকে ইন্টারোগেটিভ করতে হলে, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, মানে জিজ্ঞাসা করা হবে, করতে হলে বাক্যের শুরুতেই বিভার্ব বলতে কাকে বোঝে? এম ইজ আর আছে, আমরা এম তো এখানে ব্যবহার করতে পারবো না, তাই ইজ দিয়ে শুরু করলাম। ইজ, আর, ওয়াজ, ওয়্যার
এছাড়াও শ্যাল বি উইল বি তো আছেই, ইত্যাদি দিয়ে বাক্য শুরু করতে হবে। তো আবার বলি, ইন্টারোগেটিভ করতে হলে ইজ বা আর বা ওয়াজ বা ওয়্যার দিয়ে বাক্য শুরু করতে হবে। কিন্তু যদি বাক্যটা ফিউচার টেন্সে থাকে তখন কি হবে? সেক্ষেত্রে তো আমরা শ্যাল বি বা উইল বির ব্যবহার করব। তো তখন আমরা শ্যাল বিটাকে ভাগ করে দিয়ে মাঝখানে দেয়ারটাকে বসাবো, উইল দেয়ার বি। এইভাবে উদাহরণের মাধ্যমে দেখি। এক্সাম্পল 1, মাঠে কি একটি গাছ আছে? এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। তো আমি শুরুতেই ইজ বসিয়ে দিলাম, গাছ একটি বোঝানো হচ্ছে, অতএব ইজের ব্যবহার হবে। ইজ দেয়ার এ ট্রি ইন দ্য ফিল্ড? গ্লাসে কি কোনো জল আছে? দ্বিতীয় এক্সাম্পল, ইজ দেয়ার এনি ওয়াটার ইন দ্য গ্লাস? এবার যদি বলি গ্লাসে কি কোনো জল থাকবে ফিউচারে, তবে কিভাবে লিখবে? ওই যে বলেছিলাম উইল আর বিটা ভাগ হয়ে যাবে। উইল দেয়ার বি এনি ওয়াটার ইন দ্য গ্লাস? মাঠে কি একটি গাছ থাকবে? উইল দেয়ার বি এনি ট্রি ইন দ্য ফিল্ড? তো উইল বিটা ভাগ হয়ে যাচ্ছে। তো আমরা দেখলাম কিভাবে প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো বাক্যের শুরুতে বসবে, অর্থাৎ দেয়ারের আগে বসবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। পয়েন্ট 5-এ আসছি। নেগেটিভ ও ইন্টারোগেটিভ একসাথে হলে, মানে না বোধকও হবে আবার সেটা প্রশ্নবোধকও হবে, এরকম যদি বাক্য হয় তবে কিভাবে লিখব? তবে বাক্যের প্রথমে ইজ, আর, ওয়াজ, ওয়্যার বসবে বা বসে, তারপর নো বা নট বসে। তো আমরা কিভাবে কি শিখলাম? আমরা বাক্যের শুরুতেই প্রথমে ইজ, আর, ওয়াজ, ওয়্যার বসবে, তারপর দেয়ার বসবে যেটা সাবজেক্ট রূপে ব্যবহার হচ্ছে, তারপর নো বা নট বসে। এক্ষেত্রে যেহেতু নেগেটিভ ও ইন্টারোগেটিভ একসাথে, অতএব আমরা ইজন্ট, আরন্ট, ওয়াজন্ট, ওয়ার নট দিয়েও আমরা বাক্য শুরু করতে পারি। তো দেখি আমরা এক্সাম্পলের মাধ্যমে। মাঠে কি কোনো ছেলে নেই? এটা যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আছে, জিজ্ঞাসাও করা হচ্ছে, আবার না বোধকও আছে, নেই। তো কিভাবে আমরা লিখব? ইজ দেয়ার নো বয় ইন দ্য ফিল্ড? বা ইজ দেয়ার নট এনি বয় ইন দ্য ফিল্ড? বা ইজন্ট দেয়ার এনি বয় ইন দ্য ফিল্ড? তো একটাই সেন্টেন্স তিনভাবে লেখা গেল। মানে প্রথমে ইজটাকে ব্যবহার করলাম বাক্যের শুরুতে এবং নো এর ব্যবহার করলাম। দ্বিতীয় বাক্যে ইজটাকে সামনেই দিলাম এবং নট এনির ব্যবহার করলাম। ইতিমধ্যেই নট এনির ব্যবহার আমরা দেখেছি। আবার ইজন্ট, আরন্ট, ওয়ারেন্ট, ওয়াজন্ট এগুলোর ব্যবহারও বাক্যের শুরুতে করা যায়। আর যদি সেটা ফিউচার টেন্সে থাকে তবে হবে উইল দেয়ার বি নো বা নট। আর একসাথে করতে গেলে উইলের সাথে আমরা নটের ব্যবহার করতে পারি, উইল নট, এক কথায় ওন্ট, ওন্ট দেয়ার বি, ওন্ট দেয়ার বি। তো সেক্ষেত্রে দেখলাম যদি উইলের সাথে নট বসাতে চাই তবে ওন্ট দেয়ার বি, উইল দেয়ার বি নো বা নট, বা এক কথায় ওন্ট দেয়ার বি। মাঠে কি কোনো ছেলে থাকবে না? উইল দেয়ার বি নো বয় ইন দ্য ফিল্ড? বা উইল দেয়ার বি নট এনি বয় ইন দ্য ফিল্ড? বা ওন্ট দেয়ার বি এনি বয় ইন দ্য ফিল্ড? এভাবে দেখলাম যে আমরা ইন্টারোগেটিভ এবং নেগেটিভ দুটো কিভাবে একসাথে ব্যবহার করা যায়। পয়েন্ট 6-এ একটা ভিন্ন বিষয় এখানে একটু জুড়ে দেওয়া হলো। দেয়ারের সাথে এর সোজাসুজি কোনো যোগাযোগ নেই। এখানে একটা অর্থ প্রকাশের ভিন্নতা কিছু নির্দেশ করতে নেগেটিভ ও ইন্টারোগেটিভ বাক্যে এনি বসে। কিছু এই শব্দের ইংরেজি অর্থ হচ্ছে এনি যদি বাক্যটা নেগেটিভ ও ইন্টারোগেটিভ হয়, কিন্তু বাক্যটি যদি অ্যাফার্মেটিভ মানে হাঁবোধক হয় তবে এই কিছুর অর্থ হবে সাম। এক্সাম্পল দেখি। তোমার ব্যাগে কি কিছু আছে? এখানে এই যে কিছু, ইজ দেয়ার এনিথিং ইন ইউর ব্যাগ? ইজ দেয়ার এনিথিং, এখানে এনি অর্থে কিছু, ইন ইউর ব্যাগ এটা প্রশ্নবোধক বাক্য, এনি বসলো। 2 নম্বর এক্সাম্পল, আমার ব্যাগে কিছু নেই। এখানে আবার সেই কিছু, কিন্তু এটা নেগেটিভ সেন্টেন্স। দেয়ার ইজ
নট এনিথিং ইন মাই ব্যাগ বা দেয়ার ইজ নাথিং ইন মাই ব্যাগ সেটা তো আছেই। তো নট এনি মানে দুটো ক্ষেত্রেই আমরা এনির ব্যবহার করলাম। এবার 3 নম্বর এক্সাম্পলটা দেখছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। হ্যাঁ, আমার ব্যাগে কিছু আছে, সেই একই কিছু, কিন্তু এখানে অর্থটা পরিবর্তন হয়ে যাচ্ছে। ইয়েস, দেয়ার ইজ সামথিং ইন মাই ব্যাগ, এখানে কিন্তু সে কিছু অর্থে সামের ব্যবহার হলো। তো এই 6 নম্বর পয়েন্টটা এটা শুধুমাত্র এটা দেখানোর জন্য যে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিছু অর্থে এনির ব্যবহার হয়, কিন্তু অ্যাফার্মেটিভ অর্থে সামের ব্যবহার হয়। তো যাই হোক, ইন্ট্রোডাক্টরি দেয়ার নিয়ে যে আলোচনাটা শুরু করেছিলাম, আশা করি বুঝতে পেরেছো। পর্যাপ্ত উদাহরণ দেওয়ার মতন অবকাশ নেই, তবু যতটুকু পেরেছি করেছি। তোমরা আরও এক্সাম্পল এর উপর দিয়ে তৈরি করবে, সেন্টেন্স তৈরি করবে, সেগুলোকে ট্রান্সলেট করবে। আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, পরের আলোচনায় আবার যোগ দেব। সবাইকে বিদায় জানাচ্ছি আজকের মতো।